কমলা দেবী তার দুই ছেলে আকাশ এবং রাকেশের সঙ্গে বাস করত। আকাশ এবং রাকেশ ছোটবেলা থেকে পড়াশোনাতে খুবই ভালো ছিল, আর তাদের ইচ্ছে ছিল বড় হয়ে তারা বিদেশে পড়াশোনা করতে যাবে। তাই উচ্চ মাধ্যমিক পাশ করার পর আকাশ চীনে পড়াশোনা করতে যায় আর রাকেশ জাপানে চলে যায়। সেখানেই তারা উচ্চশিক্ষা অর্জন করতে থাকে। কিন্তু তাদের পড়াশোনা হয়ে যাওয়ার পরও তারা কিছুতেই বাড়ি ফিরে যেতে চায় না, কারণ তাদের দুই ভাইয়ের বিদেশে চাকরি করারই ইচ্ছে ছিল। তাই তারা বিদেশে থেকেই চাকরির সন্ধান করতে থাকে, আর ইতিমধ্যে তাদের বিয়েরও বয়স হয়ে যায়। তাই তাদের মা সবসময় দুই ছেলের বিয়ে নিয়ে চিন্তা করে। আমি বলছি শোন, বিদেশে থেকে আর কোনো লাভ হবে না, তোরা বাড়ি চলে আয়। তোরা বেকার বেকার শুধু আমার টাকাগুলো ধ্বংস করলি। তোরা তো চাকরি বাকরি কিছুই পাবি না, আমি বুঝতেই পেরেছি। ভেবেছিলাম তোরা চাকরি পেলে আমি তোদেরকে খুশি হয়ে বলবো আমার জন্য বিদেশি বৌমা নিয়ে আসতে, কিন্তু তোদের দুজনের যা দশা, এখন আমাদের দেশের মেয়েরাই তোদেরকে বিয়ে করবে কিনা তার কোনো ঠিক নেই। মা, এরকম করে বলছো কেন? আমরা তো চাকরির জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি, আর আমরা আশা করছি আজকালের মধ্যে আমরা খুব ভালো একটা চাকরি পেয়ে যাব। তোদের মুখে এরকম কথা আমি গত 2 বছর ধরে শুনে আসছি। তোদের প্রতি আমার আর কোনো আশা নেই। তোদের পেছনে আমি বেকার বেকার টাকা নষ্ট করলাম। তোদেরকে নিয়ে আমি যা স্বপ্ন দেখেছিলাম, আমার সব স্বপ্ন ভেঙে গেছে। আমি এবার তোদের জন্য মেয়ে দেখা শুরু করেছি। তোরা যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরে আয়। এই বলে কমলা দেবী ফোন রেখে দেয়। আসলে দুই ছেলে বিদেশে চলে যাওয়ার পর কমলা দেবী সারা পাড়ার মধ্যে সবসময় তার দুই ছেলেকে নিয়ে বড়াই করে। দুই ছেলে বিদেশে থাকে বলে অহংকারী তার মাটিতে পা পড়ে না। আর সেই সাথে কমলা দেবীর বরাবরের ইচ্ছে ছিল সে তার দুই ছেলের জন্য বিদেশি বৌমাই নিয়ে আসবে। কিন্তু তার ছেলেরা কোনো চাকরি না পাওয়ায় কমলা দেবী ভাবে কোনো বিদেশি মেয়ে তার দুই ছেলেকে বিয়ে করবে না। তাই সে তার এক প্রতিবেশী বান্ধবী বুলটি দেবীর দুই মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দেবে বলে ভাবনা চিন্তা করে। তাই সে ফোন করে বুলটি দেবী এবং তার দুই মেয়েকে নিজেদের বাড়িতে ডাকে। বাবা, দিদি, তুমি তো আমাদের খাওয়ার জন্য বেশ ভালো ভালো জিনিসের আয়োজন করেছো। সিঙ্গারা, জিলিপি, রাবড়ি, পায়েস, এখানে যা যা আছে সব আমার পছন্দের। তাহলে দিদি, শেষ পর্যন্ত তুমি আর আমি বন্ধু থেকে বেআইন হয়ে যাব। এমন সময় হঠাৎ করে কমলা দেবীর ফোনে তার বড় ছেলে রাকেশের ফোন আসে। হ্যাঁ মা, আমরা দুই ভাই খুব ভালো চাকরি পেয়ে গেছি, আর সবচেয়ে বড় খুশির খবর হলো আমরা বাড়িতে থেকেই ওয়ার্ক ফ্রম হোম করতে পারবো, আর আমাদের 1 লক্ষ টাকা করে স্যালারি। আমরা অনেক বড় লোক হয়ে গেছি মা। এই শুনে কমলা দেবী খুবই খুশি হয়ে বলে, তোরা দারুণ খবর শুনিয়েছিস। ভাগ্যিস তোরা আমাকে একটু আগে ফোন করলি, না হলে যে কি হতো। শোন, তোরা চাকরি পেয়েছিস ঠিক আছে, এবার কিন্তু আমার বিদেশি বৌমা লাগবে। তোরা এত ভালো চাকরি পেয়েছিস, বিদেশে থেকে পড়াশোনা করেছিস, তাই আমাদের দেশের মেয়েরা কিন্তু এখন তোদের যোগ্য নয়। তোরা দুই ভাই দুটো বিদেশি মেয়ে দেখে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আয়। আমার যে কোনো মতে বিদেশি বৌমাই চাই। এই বলে কমলা দেবী ফোন রেখে দেয়। আর কমলা দেবীর কথা শুনে বুলটি দেবী এবং তার দুই মেয়ে খুবই অবাক হয়। এসব তুমি কি বলছো দিদি? তুমি যে আমাকে বললে আমার দুই মেয়ের সঙ্গে তোমার দুই ছেলের বিয়ে দেবে, তাহলে এখন আবার তোমার ছেলেদেরকে বিদেশি মেয়েকে বিয়ে করার কথা বললে কেন? কারণ এখন আমার ছেলেরা 1 লক্ষ টাকা মাহিনার চাকরি পেয়ে গেছে। যে কোনো বিদেশি মেয়েরাই এখন আমার ছেলেদেরকে হাসতে হাসতে বিয়ে করবে। তাই আমি তোমার মেয়েদের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে পারবো না। আমার মডার্ন বিদেশি মেয়ে চাই। আমাদের দেশের গেও মেয়েকে আমার পছন্দ নয়। এভাবে কমলা দেবী বুলটি দেবী এবং তার দুই মেয়েকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর সে তার দুই ছেলের বাড়িতে ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। কয়েকদিনের মধ্যেই আকাশ এবং রাকেশ দুই ভাই চাইনা এবং জাপান থেকে লিজা ও হিমারিকে বাড়িতে নিয়ে আসে। আর কমলা দেবী লিজা ও হিমারিকে দেখে বেজায় খুশি হয়। আরে, কে কোথায় আছো? দেখো দেখো, বিদেশ থেকে আমার ছেলেরা বিদেশি বৌমা নিয়ে এসেছে, তাও আবার একটা নয়। আমার বাড়িতে এখন দুটো বিদেশি বৌমা থাকবে। আমার ছেলেরা বিদেশি মেয়েকে বিয়ে করেছে। আমার দুই সুন্দরী বিদেশি বৌমাকে দেখে যাও তোমরা। মা, এ তুমি কি করছো? চিৎকার করে সবাইকে ডাকছো কেন? আগে আমাদের কথাটা তো শোনো। আসলে লিজার হিমারিকে আমরা এখনো বিয়ে করিনি। মানে বিয়ে করিসনি? বিয়ে করিসনি কেন তোরা? বিয়ে না করে বিদেশ থেকে দুটো মেয়েকে বাড়িতে নিয়ে চলে এলি? ইয়েস আন্টি, আগে আমরা আপনাদের বাড়িতে থেকে ট্রায়াল করে দেখতে চাই যে আমরা এখানে সারা জীবন থাকতে পারবো কিনা। আপনারা সবাই আর আপনাদের বাড়িটা যদি আমাদের সুইটেবল বলে মনে হয়, তাহলেই আমরা দুজনে আপনার ছেলেকে বিয়ে করব, না হলে আমরা আমাদের দেশে ফিরে যাব।
ওরে বাবা, বিদেশি মেয়েদের তো ভালোই ন্যাক আছে দেখছি। আমার ছেলেরা কি কোনো বস্তু কিংবা জামা কাপড় নাকি যে তোমরা আগে পরে ট্রায়াল করে দেখবে, তারপর আমার ছেলেদের কি পছন্দ হলে তোমরা বিয়ে করবে? মা আস্তে কথা বলো, বিদেশে এগুলো হয়েই থাকে, ওরা যেটা চাইছে ওদেরকে করতে দাও। আর তাছাড়া কিছুদিন পরেই তো আমরা বিয়ে করব, তাহলে সমস্যা কোথায়? তবে হ্যাঁ, আমাদের যে এখনো বিয়ে হয়নি এটা তুমি পাড়ার কাউকে যেন বলতে যেও না, তাহলে কিন্তু সারা পাড়ায় আমাদের মান সম্মান থাকবে না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে গেছি। এখন তোরা তোদের বউদেরকে ঘরে নিয়ে যা। এই বলে কমলা দেবী তার ছেলে এবং তাদের বিদেশি গার্লফ্রেন্ডদের ঘরে পাঠিয়ে দেয়। এমন পরিস্থিতিতে কমলা দেবী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। কিন্তু এমন সময় বেশ কয়েকজন প্রতিবেশী মহিলা সেখানে এসে উপস্থিত হয়। কোথায় কোথায় তোমার বিদেশি বৌমারা কোথায়? শুনলাম নাকি তোমার দুই ছেলে দুটো বিদেশি মেয়েকে বিয়ে করে বাড়িতে এনেছে। কই, আমাদেরকেও দেখাও, তোমার বিদেশি দুই বৌমাকে ডাকো। না না, এখন তো আমি আমার দুই বৌমার মুখ তোমাদেরকে দেখাতে পারবো না। ওরা এইমাত্র বাড়িতে এলো, ওদেরকে এখন বিরক্ত করা যাবে না। আমি দুদিন পর আমার বৌমাদের মুখ দেখার অনুষ্ঠানের আয়োজন করছি, তোমরা সেদিনই এসো। আমার দুই বিদেশি বৌমাকে তোমরা দেখতে পাবে। এই বলে কমলা দেবী পাড়া প্রতিবেশী সবাইকে নিজের নিজের বাড়িতে পাঠিয়ে দেয়। আসলে কমলা দেবী কাউকে বলতে পারে না যে এখনো পর্যন্ত তার ছেলেরা বিদেশি দুই মেয়েকে বিয়ে করেনি, তাই সকলের সামনে সে নাটক করতে বাধ্য হয়। যাক, সবাইকে তাড়িয়ে দিয়েছি, 2 দিন পর কি হবে দেখা যাবে। এখন যাই, রান্নাঘরে গিয়ে রান্নাটা করে নি। ছেলেরা এতদিন পর বাড়িতে এসেছে, ওদেরকে তো ভালো ভালো জিনিস রান্না করে খাওয়াতেই হবে। এই বলে কমলা দেবী রান্নাঘরে চলে যায়। আর সে দরজা দিয়ে রান্নাঘরে ঢুকতে যাবে তখনই মেঝের উপর বেশ কিছু পোকামাকড় দেখতে পায়। আর সেই পোকামাকড় কমলা দেবীর পায়ে এসে কামড়ে নেয়। এর ফলে সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। ওরে আকাশ, রাকেশ, তোরা কোথায় আছিস? তাড়াতাড়ি এদিকে আয়। আমাদের রান্নাঘরে এত পোকামাকড় কোত্থেকে এলো? এই, তোমরা দুজনে রান্নাঘরে কি করছো তোমরা বলো? রান্নাঘরে এত পোকামাকড় কোথা থেকে আসলো? আমরা আজকে সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আমাদের চাইনা স্পেশাল নুডলস বানিয়ে আমি সবাইকে খাওয়াবো। আর নুডলস যাতে খেতে অনেক টেস্টি হয় সেই জন্য আমি নুডলসের মধ্যে কেঁচো অ্যাড করেছি। আমি বাইরে থেকে এখনই টাটকা টাটকা কেঁচো ধরে এনেছি। আর আমি বাইরে থেকে কিছু টেস্টি টেস্টি পোকামাকড় নিয়ে এসেছি, কিন্তু আমি এগুলো দিয়ে কি বানাবো সেটাই বুঝে উঠতে পারছি না। আপনি আমাকে হেল্প করুন প্লিজ। আপনি কি খেতে ভালোবাসেন আমাকে বলুন, আমি সেটাই বানাবো। হিমারি, তুমি এই পোকামাকড় গুলো দিয়ে পকোড়া বানাও। রাকেশ আর আকাশ দুই ভাই পকোড়া খেতে খুবই ভালোবাসে। আর এখন তো বর্ষাকালে আমাদের শাশুড়ি মাও পকোড়া খেতে পছন্দ করবে। আজকে আমরা সবাই মিলে ব্রেকফাস্টে চাউমিন আর পকোড়া খাবো। লিজার কথা শুনে কমলা দেবী একেবারে আকাশ থেকে পড়ে। সে কিছুতেই বিশ্বাস করতে পারে না যে বিদেশি মেয়েরা তার বাড়ির রান্নাঘরে ঢুকে এরকম পোকামাকড় দিয়ে বিভিন্ন রকমের খাবার রান্না করছে। আর সে যখন জানতে পারে তার ছেলেরাও পোকামাকড় খেয়েছে, তখন সে নিজেকে ঠিক রাখতে পারে না। সে প্রচন্ড পরিমাণে বমি করতে শুরু করে। আর রাকেশ এবং আকাশ তাদের মায়ের এমন অবস্থা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আরে মা, তুমি এরকম করছো কেন? এই, তোমরা কি করছো মায়ের সাথে? তোমরা কি আমাদের মাকে জোর করে তোমাদের রান্না করা খাবার খাইয়েছো নাকি? দেখো, আমরা শুধুমাত্র তোমাদেরকে বিয়ে করার জন্য বাধ্য হয়ে পোকামাকড় খেয়েছিলাম, কিন্তু আমাদের মাকে এই সমস্ত খাবার খাওয়ানোর চেষ্টা করবে না বলে দিলাম। তোমাদের মাকে আমরা কিছুই খাওয়াইনি, ওকে? তোমাদের মা তো খাবারের নাম শুনেই বমি করছে। জানি না এরকম শাশুড়ি মায়ের সঙ্গে আমরা লাইফ টাইম কিভাবে থাকবো। বাবা, তোরা এই কেমন মেয়েকে বাড়িতে নিয়ে এলি? এই মেয়েরা তোদেরকে জোর করে পোকামাকড় খাইয়েছে? ছি 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 ছি, কি দিনকাল পড়লো। হ্যাঁ মা, এটা না হলে কিছুতেই আমাদের সঙ্গে এখানে আসতে চাইছিল না। লিজা আর হিমারি বলেছিল আমরা যদি ওদের পছন্দ মতো খাবার খাই তাহলে ওরা আমাদের সঙ্গে আমাদের বাড়িতে এসে একসঙ্গে থাকবে। আমরা তো আমাদের স্বপ্ন পূরণ করার জন্যই পোকামাকড় খেতে বাধ্য হয়েছিলাম। রাকেশের কথা শুনে কমলা দেবী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। আর এভাবেই দেখতে দেখতে 2 দিন কাটে। আর এই 2 দিন কমলা দেবী কোন রকম ভাবে খাবার মুখে তুলতে পারে না, কারণ কোন রকম খাবার খেতে গেলেই তার শুধু পোকামাকড়ের কথা মনে পড়ে। আর 2 দিন পর পাড়ার সমস্ত মহিলারা আবার কমলা দেবীর বাড়িতে এসে হাজির হয় 2 বিদেশি বৌমার মুখ দেখার জন্য। তাই বাধ্য হয়ে কমলা দেবী সকলকে দেখানোর জন্য মিথ্যা মুখ দেখার অনুষ্ঠানের আয়োজন করে।
এই যে তোমাদের দুজনকে বলছি, তোমরা তো বিদেশি মেয়ে, আর বিদেশিরা খুবই নির্লজ্জ হয়। তোমরা কিন্তু এরকম ছোট ছোট পোশাক আশাক পরে কারোর সামনে যেতে পারবে না। আমি তোমাদের জন্য শাড়ি কিনে এনেছি, এই নাও, এই শাড়ি দুটো পরে তোমরা সবার সামনে যাবে, কেমন? না, আমরা কিছুতেই এই শাড়ি পরবো না। আমাদের এরকম মডার্ন জামা কাপড়ই পছন্দ, আর আমরা এই ড্রেস পরেই সবার সামনে যাব। কারণ আমরা যদি বাই চান্স আপনার ছেলেকে বিয়ে করি, আমরা কিন্তু বিয়ের পরেও সারা জীবন এরকমই ড্রেস পরবো। আপনি চলে যান এখান থেকে, আমরা আপনার কোনো কথা শুনতে চাই না। এ তো আমি ভারী বিপদে পড়লাম। শোনো, তোমরা আমার কথাটা শোনো। তোমরা যদি আমার কথা শোনো, তাহলে আমি তোমাদেরকে অনেক অনেক পোকামাকড় কিনে দেব। এই না, পোকামাকড় আবার আমি কিনবো কোথা থেকে? আমাদের দেশে তো পোকামাকড় বিক্রি হয় না। আচ্ছা শোনো, আমি তোমাদেরকে অনেক অনেক পোকামাকড় ধরে এনে দেব, কেমন? এবার তোমরা শাড়ি পরবে তো? নো, আমরা শাড়ি পরবো না। আমাদেরকে কেউ কখনো কন্ট্রোল করতে পারবে না। আমরা দুজনেই নিজেদের মতোই থাকবো। লিজার কথা শুনে কমলা দেবীর খুবই রাগ হয়, তাই সে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। কমলা দেবীর লিজা এবং হিমারিকে নিয়ে ভীষণ পরিমাণে দুশ্চিন্তা হয়। এই বিদেশি মেয়ে দুটোকে নিয়ে তো আমি ভারী জ্বালাতনে পড়লাম। এরা তো আমার কোনো কথাই শুনছে না। হে উপরওয়ালা, তুমি রক্ষা করো। কিছুক্ষণ পর লিজা এবং হিমারি খুবই ছোট ছোট জামা কাপড় পরে সকলের সামনে চলে আসে, আর যা দেখে পাড়া প্রতিবেশী সকলেই সমালোচনা করতে শুরু করে দেয়। এ বাবা, ছি ছি কমলা, আমি তোদের বাড়িতে কি জন্য এসেছি বুঝতে পারছি না। তোর দুই বৌমার মুখ দেখার অনুষ্ঠানে এসেছি, নাকি এখানে আমি ইংলিশ সিনেমা দেখতে এসেছি? আমি সত্যিই গুলিয়ে ফেলছি। তোর দুই বৌমাকে দেখে মনে হচ্ছে এখানে ইংলিশ সিনেমার শ্যুট চলছে। আমি জানি তোদের এখন আমার উপর হিংসা হবে, কারণ আমার ছেলেরা যে বিদেশি মেয়েদেরকে বিয়ে করে এনেছে। তোদের হিংসা হবে, এটাই স্বাভাবিক। বিদেশি মেয়েরা এরকমই জামা কাপড় পরে, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, তোমার দুই বৌমার তো মুখ দেখা হয়ে গেল। এবার তোমার বৌমারা আমাদেরকে কিছু খাওয়াবে, নাকি আমাদেরকে খালি মুখেই বাড়ি পাঠিয়ে দেবে? ইয়েস আন্টি, আমরা আপনাদেরকে অবশ্যই খাওয়াবো। আমরা জানি আপনাদের কালচারে নতুন বৌমা মিষ্টি খাবার রান্না করে খাওয়ায়, তাই আমরা দুজনে আপনাদের জন্য টেস্টি টেস্টি পায়েস রান্না করেছি। এই নিন আপনাদের পায়েস। এই বলে লিজা একটা বড় পায়েসের পাত্র টেবিলের উপর রেখে দেয়। আর বিদেশি দুই বৌমা কেমন পায়েস বানিয়েছে তা নিয়ে সকলেই খুবই উৎসুক হয়ে পড়ে, তাই সবাই তাদের হাতের পায়েস খাওয়ার জন্য এগিয়ে আসে। আর তখনই কেউ একজন সেই পায়েসের পাত্র থেকে ঢাকনা সরালে দেখতে পায় পায়েসের উপর পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে। আর যা দেখে সেখানে উপস্থিত সকলেই বমি করতে শুরু করে। কমলা দেবী আর কিছুতেই এত কিছু সহ্য করতে পারে না। তোমরা তাহলে পোকামাকড় দিয়ে পায়েস বানিয়েই ফেললে, তাই তো? সবার সামনে আমার অপমান না করলে হতো না? রাকেশ, আকাশ, অনেক হয়েছে। এরকম বিদেশি মেয়েদের সঙ্গে আমি সারা জীবন কিছুতেই থাকতে পারবো না। তোরা এই দুই বিদেশি মেয়েকে যেখান থেকে এনেছিস সেখানেই রেখে আয়। আসলে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের সবাইকে মিথ্যা কথা বলেছি। আমার ছেলেরা এই বিদেশি দুই মেয়েকে এখনো পর্যন্ত বিয়ে করেনি, আর আমি দুদিন এদের সঙ্গে থেকে বুঝতে পারলাম আমি সারা জীবন কিছুতে এরকম বেয়াদব মেয়েদের সঙ্গে থাকতে পারবো না। মা, সত্যি কথা বলতে আমাদেরও বিদেশি মেয়েদের পছন্দ নয়। আমাদের দুই ভাইয়ের তো বুলটি কাকিমা দুই মেয়েকেই পছন্দ। আমরা রিয়া আর প্রিয়াকেই বিয়ে করতে চাইতাম, কিন্তু শুধুমাত্র তোমার কথা শুনে বাধ্য হয়ে আমরা লিজা আর হিমারিকে এখানে নিয়ে এসেছিলাম। এই, তোমরা এখনই নিজের দেশে ফিরে যাও, আর নিজেদের দেশে গিয়ে যত ইচ্ছা পোকামাকড় খাও, তখন কেউ কিচ্ছু বলবে না। যাও এখান থেকে। এভাবে রাকেশ এবং আকাশ দুই ভাই লিজা ও হিমারিকে আবার নিজেদের দেশে পাঠিয়ে দেয়। আর কিছুদিনের মধ্যেই কমলা দেবী তার প্রতিবেশী বুলটি দেবীর দুই মেয়ের সঙ্গেই তার দুই ছেলের ধুমধাম করে বিয়ে দেয়। আর বিয়ের পর কমলা দেবী তার দুই সংস্কারী বৌমার সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে। প্রীতি এবং লিপি দুই বোন ছিল, আর তারা তাদের বড় দাদা তুষারের সঙ্গে থাকতো। তাদের বাবা মা কেউ ছিল না, তাই তুষার অনেক ছোটবেলা থেকেই প্রীতি এবং লিপি দুই বোনকে মানুষ করে। প্রীতি এবং লিপি দুই বোন দেখতে ভীষণ সুন্দর এবং ফর্সা ছিল, আর তারা দেখতে সুন্দর হওয়ায় নিজেদের সৌন্দর্য নিয়ে প্রচন্ড বেশি অহংকার করত। এমনকি তারা কালো মানুষদের একদমই পছন্দ করতে পারত না। একদিন তারা দুই বোন কলেজ থেকে বাড়ি ফেরার সময় প্রীতি বলে, এই লিপি, আমার না কোল্ড কফি খাওয়ার খুব ইচ্ছে করছে, চল আমরা ওই কফি শপে গিয়ে কোল্ড কফি খেয়ে আসি। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেতে দারুণ লাগবে।
এই বলে তারা দুই বোন এক বড় কফি শপে কফি খেতে চলে যায়। তারা দুজনেই কফি অর্ডার করে কফির জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর এক ওয়েটার এসে তাদের দুই বোনকে কফি দিয়ে দেয়, কিন্তু সেই ওয়েটারকে দেখে লিপি এবং প্রীতি দুই বোন প্রচন্ড পরিমাণে রেগে যায়, কারণ সেই ওয়েটার দেখতে কালো ছিল। এই বাবা ছি, কি কালো দেখতে ছেলেটা! এত বড় কফি শপে এরকম কালো ছেলেকে ওয়েটার হিসেবে কেন রাখা হয়েছে? এ বাবা, আমার তো এর মুখ দেখেই কফি খাওয়ার সব ইচ্ছা শেষ হয়ে গেছে। আমার তো একে দেখে ভীষণ ঘৃণা করছে। এরকম ছেলেকে কেউ এত বড় ক্যাফেটেরিয়াতে কাজে রাখে? এরকম কালো ছেলেদের তো বেশিরভাগ ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টের নোংরা পরিষ্কার করতে কিংবা ড্রেনের নোংরা পরিষ্কার করতেই দেখা যায়। এভাবেই প্রীতি এবং লিপি দুই বোন মিলে সেই ওয়েটারকে অপমান করতে থাকে, কিন্তু সেই ওয়েটার নিজের এরকম অপমান মেনে নিতে পারে না। ম্যাডাম, আপনারা কিন্তু এইভাবে আমাকে অপমান করতে পারেন না। আমি কালো বলে কি মানুষ নয়? আর তাছাড়া গায়ের রঙের সঙ্গে কি এসে যায়? আমি কিন্তু আপনাদের জন্য খুব ভালো মতোই কোল্ড কফি বানিয়েছি, খেয়ে দেখুন, বুঝতে পারবেন। আর তাছাড়া আমাদের কফি শপের সবচেয়ে বেস্ট কফি আমিই বানাতে পারি, বুঝেছেন? তোমার মতো কালো কাকের হাতে তৈরি কালো কোল্ড কফি আমরা কিছুতেই খাবো না। পুরো মুডটাই নষ্ট করে দিল। চলে যাও এখান থেকে। এই বলে প্রীতি এবং লিপি দুই বোন একে অপরকে ইশারা করে তাদের কোল্ড কফি সেই ওয়েটারের মুখে ছুঁড়ে দেয়। এখানে কফি খেতে আসাটাই আমাদের ভুল হয়েছে। অসভ্য ছেলে একটা। এরকম কালো লোকেদের কফি শপে আমরা আর কখনো আসবো না। চল দিদি। এই বলে দুই বোন রাগে গজগজ করতে করতে নিজেদের বাড়িতে ফিরে যায়। আর বাড়িতে গিয়ে তারা দেখে যে একজন কালো মহিলা তাদের ঘরবাড়ি পরিষ্কার করছে। প্রীতি এবং লিপি দুই বোন এই দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। এই, কে তুমি? তোমাকে কে ঢুকতে দিয়েছে বাড়িতে? বোন দেখ, এই বউটাও দেখতে কতটা কালো। ইস, ছি ছি ছি, কি ব্যাপার বলতো? আজকে সব কালো কালো মানুষদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে কেন? দিদি, আমার মনে হচ্ছে এই বউটাকে নিশ্চয়ই দাদা কাজে রেখেছে, কারণ দাদা কদিন আগে বলছিল একজন কাজের মেয়েকে রাখবে। কিন্তু এরকম কালো কাজের মেয়েকে আমরা কিছুতেই আমাদের বাড়িতে রাখবো না, কারণ এর কালো হাতের কোনো খাবারই আমরা খেতে পারবো না। আমাদের ভীষণ ঘৃণা লাগবে। এই, তুমি বেরিয়ে যাও এখান থেকে। তোমার মতো কালো মেয়েকে আমরা কাজে রাখতে পারবো না। আর তোমার চেনা পরিচিত দেখতে সুন্দর ফর্সা কোনো কাজের মেয়ে থাকলে তুমি আমাদের বাড়িতে পাঠিয়ে দেবে। তার বদলে তোমাকেও কিছু টাকা দেবো আমরা। এখন যাও এখান থেকে। ঠিক এমন সময় সেখানে প্রীতি এবং লিপির দাদা তুষার চলে আসে। বোন, তোরা এখনো পর্যন্ত চেঞ্জ হতে পারলি না বল? তোদেরকে আমি কতবার করে বলেছি কালো মানুষদের কখনোই তোরা অপমান করবি না, কিন্তু তোরা আমার কোনো কথা শুনিস না। আর তোরা কার সঙ্গে কথা বলছিস তোরা জানিস? এটা আমাদের বাড়ির কাজের মেয়ে নয়, এটা তোদের বৌদি মোহনা। আমি আজকেই মোহনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি। তুষারের কথা শুনে তার দুই বোন একেবারে আকাশ থেকে পড়ে। কি, এই কালো মেয়েটাকে তুই বিয়ে করে নিয়ে এসেছিস? এটা তুই কিভাবে করতে পারলি দাদা? এই কালো মেয়েকে বিয়ে করার আগে তুই একবারও আমাদেরকে জিজ্ঞাসা করলি না তো? আমরা তো তোকে কতবার করে বলেছিলাম আমাদের জন্য ফর্সা সুন্দরী বৌদি নিয়ে আসতে। হ্যাঁ দাদা, এই কালো মেয়েটাকে আমাদের একদমই পছন্দ নয়। একে আমরা বৌদি বলে কখনোই মেনে নিতে পারবো না। তুই এখনই এই মেয়েটাকে এখান থেকে তাড়িয়ে দে, কারণ আমাদের ফর্সা বৌদি চাই। এরকম কালো বৌদি আমাদের চাই না দাদা। দুই বোনের মুখে এমন কথা শুনে তুষার খুবই রেগে যায়। তোদেরকে আদর দিয়ে দিয়ে আমি একবার বাদর করে ফেলেছি। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় আর কোন মানুষকে কিভাবে সম্মান দিতে হয় তোরা এখনো পর্যন্ত শিখিসনি। মোহনার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, আর মোহনা এই বাড়ির বউ, তাই মোহনা এখান থেকে কোথাও যাবে না। আর মোহনা কিন্তু কোনো বস্তু নয় যে তোদের পছন্দ না হলে আমি এক্সচেঞ্জ করে অন্য কোনো বস্তু তুলে আনবো, বুঝেছিস? এই শুনে প্রীতি এবং লিপির কিছু বলার থাকে না। তারা রাগ দেখিয়ে নিজেদের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মোহনা, তুমি দয়া করে আমার বোনদের কথাই কিছু মনে করো না। আমি জানি না আমার বোনগুলো কেন এরকম হয়েছে। ওরা কালো মানুষদের একদমই পছন্দ করতে পারে না, আর ওদের এই স্বভাবের জন্য আমি সবসময় ওদেরকে কথা শোনাই। ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। চিন্তা করো না তুষার, আমি তোমার বোনেদেরকে পরিবর্তন করে দেব। আমি ওদের এত ভালোবাসা দেব, দেখবে ওরা একদিন এই কালো বৌদিকেই পছন্দ করে ফেলবে। আর তাছাড়া আমি আমার ননদের কোনো কথাতেই কিছু মনে করিনি। এই শুনে তুষার খুশি হয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মোহনা তার দুই ননদের জন্য পছন্দের ব্রেকফাস্ট তৈরি করে। আর সেই খাবার নিয়ে মোহনা তার দুই ননদের ঘরে চলে যায়। এই দেখো, আমি তোমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি। প্রীতি, তোমার পছন্দের পাস্তা, তোমার পছন্দের ভেজ স্যান্ডউইচ, সাথে তোমাদের জন্য গরম গরম কফিও আছে। এই, তুমি কোন সাহসে আমাদের ঘরে ঢুকেছো? সকাল সকাল তোমার এই কালো মুখ নিয়ে তুমি আমাদের ঘরে চলে এলে। আজকে আমাদের দুই বোনের সারা দিনটাই খারাপ যাবে। তোমার হাতের কোনো খাবারই আমরা খাবো না, বুঝেছো? কারণ তোমাকে দেখেই আমাদের ঘৃণা করে। যাও এখান থেকে। আরে বোন, এর সঙ্গে এত ভদ্রগিরি দেখালে হবে না। আমাদের ঘরে খাবার নিয়ে এসেছে, তাই তো একে এমন শিক্ষা দিতে হবে যাতে দ্বিতীয়বার আমাদের ঘরে খাবার না নিয়ে আসতে পারে। এই বলে প্রীতি মোহনার হাত থেকে ব্রেকফাস্টের প্লেট নিয়ে ছুঁড়ে ফেলে দেয়।
এর ফলে কিছুটা কফি মোহনার হাতে গিয়েও পড়ে। মোহনা চোখে জল নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। দুই ননদ এত অপমান করা সত্ত্বেও মোহনা তাদের জন্য সমস্ত কাজকর্ম করতে থাকে। তাদের জামা কাপড় পরিষ্কার করা, তাদের ঘর পরিষ্কার করা, তাদের জন্য রান্না বান্না করা ইত্যাদি। এভাবেই দু একদিন কাটে। একদিন প্রীতি বাইরে থেকে বাড়িতে এসে প্রচন্ড ক্লান্ত হয়ে সোফার উপর বসে পড়ে। তার ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা করায় সে চোখ বন্ধ করে তার বোনকে ডাকতে শুরু করে। বোন, কোথায় আছিস? একটু তাড়াতাড়ি আয় তো, আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে, আমার মাথাটা একটু টিপে দে না। কি রে বোন, তাড়াতাড়ি আয় না। সেই সময় লিপি বাথরুমে থাকায় প্রীতির কথা সে শুনতে পায় না, কিন্তু প্রীতির কথা শুনে সেখানে তার বৌদি মোহনা চলে আসে। মোহনা সোফার পেছনের দিকে দাঁড়িয়ে প্রীতির মাথায় ম্যাসাজ করতে শুরু করে। লিপি চোখ বন্ধ করে থাকায় সে তার বৌদিকে দেখতে পারে না। কি আরাম! বোন, তুই এত সুন্দর ম্যাসাজ করা কোত্থেকে শিখলি বলতো? এর আগে তো তুই কখনো এত ভালো ম্যাসাজ করিসনি। সত্যি তোর হাতে কিন্তু জাদু আছে, আমার মাথা যন্ত্রণা পুরোপুরি ঠিক হয়ে যাচ্ছে। এই বলে চোখ খুলতেই প্রীতি সেখানে তার বৌদিকে দেখতে পায়, আর এই দেখে প্রীতি প্রচন্ড পরিমাণে রেগে যায়। এ বাবা, ছি! এতক্ষণ ধরে তুমি আমার মাথা টিপে দিচ্ছিলে? ছি 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 ছি! তুমি তোমার এই কালো কালো হাত দিয়ে আমাকে স্পর্শ করলে। এখনই আমাকে ভালো করে সাবান মেখে স্নান করতে হবে, তা না হলে আমি তোমার মতো কালো হয়ে যাব। এই, তোমার সাহস কি করে হলো তুমি আমাকে স্পর্শ করলে? না, আসলে লিপি তো এখন বাথরুমে আছে আর তোমার মাথা যন্ত্রণা করছিল, তাই আমি ভাবলাম আমি নিজেই তোমার মাথাটা টিপে দিই। আজকে যা ভুল করেছো করেছো, এরপর কখনো তুমি আমাকে স্পর্শ করার চেষ্টা করবে না, কথাটা যেন মাথায় থাকে। এই বলে প্রীতি বাথরুমের দিকে চলে যায়। এই লিপি, তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে আয়, ওই কালো কাকটা আমাকে স্পর্শ করেছে, এখনই আমাকে ভালো করে স্নান করতে হবে। প্রীতির এরকম ব্যবহারে মোহনার ভীষণ খারাপ লাগে, কিন্তু তবুও সে কিছু বলতে পারে না। এভাবেই আরো 2-4 দিন কাটে। অনেক হয়েছে, আর নয়, কিছুতেই ওই কালো মেয়েটাকে সহ্য করা যাচ্ছে না, ওকে যে করেই হোক দাদার জীবন থেকে সরাতেই হবে। আচ্ছা লিপি, আমার মাথায় কিন্তু একটা দারুণ আইডিয়া এসেছে। আমরা যদি আমাদের সুন্দর সুন্দর বন্ধুদের দাদার পেছনে লাগিয়ে দিই তাহলে কেমন হয় বলতো? খুব ভালো হবে দিদি, খুব ভালো হবে। আমাদের সুন্দরী বন্ধুদেরকে বলবো দাদাকে পটানোর চেষ্টা করতে, আর আমাদের তো সব বান্ধবী দেখতে সুন্দরী আর ফর্সা, কেউ না কেউ নিশ্চয়ই দাদাকে পটিয়ে ফেলবে। তখন দেখবি দাদা এই কালো মেয়েটাকে ছেড়ে সুন্দরী ফর্সা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে। এভাবেই প্রীতি এবং লিপি দুই বোন নানান রকম ভাবে প্ল্যানিং করতে থাকে। পরের দিন থেকে প্রীতি এবং লিপি তাদের বেশ কয়েকটা বান্ধবীকে তুষারের পেছনে লাগিয়ে দেয়। তাদের মধ্যে কেউ কখনো তুষারের সঙ্গে ইচ্ছা করে গিয়ে ধাক্কা মারে, আবার কখনো স্কুটি নিয়ে তুষারের বাইকের পেছনে কেউ ফলো করতে থাকে। এরকমই একদিন নূপুর নামে প্রীতি এবং লিপির এক বান্ধবী স্কুটি নিয়ে তুষারের সামনে এসে দাঁড়ায়। ও মাই গড, আমার স্কুটিটা তো খারাপ হয়ে গেছে, এবার কি হবে? এই হ্যান্ডসাম, তুমি কি আমাকে একটু লিফট দেবে গো? আসলে আমাকে একটু আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও না। আসলে আই এম সো হেল্পলেস, তুমি তো দেখতেই পাচ্ছ আমার স্কুটিটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই আমি তোমাকে সাহায্য করব, কারণ তুমি তো আমার বোনের মতোই। তুষারের কথা শুনে নূপুর প্রচন্ড পরিমাণে রেগে যায়। হেই ইউ, তোমার সাহস কি করে হলো তুমি আমাকে বোন বলছো? ফালতু ছেলে একেবারে, বাড়িতে দুটো বোন থাকতে বাইরেও বোন পাতাতে এসেছে। এই বলে মেয়েটি নিজের স্কুটি নিয়ে সেখান থেকে চলে যায়, আর দূরে দাঁড়িয়ে লিপি এবং প্রীতি সেই দৃশ্য দেখতে থাকে। এভাবে লিপি এবং প্রীতি অনেক চেষ্টা করলেও কিছুতেই কোনো সুন্দরী মেয়ে তুষারকে পটাতে পারে না। অনেক হয়েছে, এভাবে হবে না, এবার একটাই উপায় আছে, আমাদের কালো বৌদিকে সোজা উপরে পাঠিয়ে দিতে হবে, তবেই আমরা আমাদের দাদার জীবনে অন্য কোনো সুন্দরী ফর্সা মেয়েকে নিয়ে আসতে পারবো। কারণ যতদিন ওই কালো পেচিটা বেঁচে থাকবে ততদিন দাদা অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। আমাদেরকে এবার বড়সড় কোনো প্ল্যানিং করতে হবে। পরের দিন প্রীতি এবং লিপি দুই বোন মোহনার কাছে গিয়ে বলে, বৌদি দেখো বাইরে কত সুন্দর ওয়েদার, এই গরমের মধ্যে বৃষ্টি হলে কত ভালো লাগে বলো। বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, চলো আমরা তিনজনে ছাদে যাই, ছাদে গিয়ে আমরা ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে আসি। প্রীতির কথা শুনে মোহনা খুবই খুশি হয়, কারণ আজকে প্রথমবার প্রীতি এবং লিপি তাকে বৌদি বলে ডাকে। এর ফলে মোহনা মনে মনে ভাবে তার দুই ননদ হয়তো তাকে বৌদি হিসেবে স্বীকার করেছে। তাই মোহনা খুশি মনে দুই ননদের সঙ্গে ছাদে চলে যায়। ছাদে যাওয়ার পর প্রীতি এবং লিপি দুজনেই মোহনার দুই হাত চেপে ধরে। তুমি কি ভেবেছো আমরা তোমাকে বৌদি হিসেবে মেনে নিয়েছি? একদমই নয়, তোমার মতো কালো পেচিকে আমরা কিছুতেই সহ্য করতে পারছি না। আজকে তোমাকে আমরা এই ছাদের উপর থেকে সোজা নিচে ফেলে দেব, তারপর একটা সুন্দরী ফর্সা মেয়েকে আমাদের বৌদি করে নিয়ে আসবো। তোমার মতো কালো বৌদি আমাদের কিছুতেই চাই না।
এটা তোমরা কি করছো? দয়া করে এরকম করো না, আমাকে ছেড়ে দাও তোমরা, আমার হাতটা ছাড়ো, আমাকে যেতে দাও। প্রীতি এবং লিপি কোনোভাবেই মোহনাকে ছাড়ে না। তারা মোহনাকে টেনে টেনে ছাদের একেবারে ধারের কাছে নিয়ে চলে যায়। আর ঠিক এমন সময় তুষার সেখানে চলে আসে। তুষারকে দেখে তার দুই বোন প্রচন্ড ভয় পেয়ে যায়। আর তুষার রেগে গিয়ে প্রীতি এবং লিপি দুই বোনকেই ঠাস ঠাস করে দুটো চড় মারি। ছি, তোরা যে আমার বোন হয়ে এতটা নিচে নেমে যাবি আমি কখনোই ভাবিনি। আমি চাইলেই কিন্তু এখনই তোদের দুই বোনকে পুলিশের হাতে তুলে দিতে পারি। তোরা আমার বউকে মেরে ফেলার চেষ্টা করলি? দাঁড়া, আমি এখনই পুলিশকে ফোন করছি। না না তুষার, এরকম করো না। বাড়ির মেয়েদেরকে যদি পুলিশে নিয়ে যায় তাহলে আমাদের মান সম্মান থাকবে না। এদেরকে এদের মতোই ছেড়ে দাও। তবে আমার পক্ষে আর এই বাড়িতে থাকা সম্ভব হবে না। আমি মায়ের মতো করে এদের দুজনকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এরা কখনোই আমার কোনো মূল্য দেয়নি, আর নাইবা কখনো এরা আমার মূল্য বুঝবে। তাই আমরা আজকে এখান থেকে চলে যাব। দাদা এবং বৌদির মুখে এমন কথা শুনে প্রীতি এবং লিপি দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে। আর তারা দুজনেই কাঁদতে কাঁদতে হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করে। দাদা বৌদি, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা সত্যিই খুব অন্যায় করেছি। আমরা আর কখনো বৌদিকে কোনো রকম ভাবে অপমান করব না। আমরা বুঝতে পেরেছি মানুষকে কখনোই গায়ের রং দিয়ে বিবেচনা করা উচিত নয়। বৌদি, দয়া করে আমাদেরকে ছেড়ে যেও না বৌদি। তোমরা ছাড়া আমাদের আর কে আছে বলো? প্রীতি এবং লিপির মধ্যে এমন পরিবর্তন দেখে তুষার এবং মোহনা দুজনেই খুশি হয়। তাই তারা দুই বোনকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে প্রীতি এবং লিপি তাদের বৌদির সঙ্গে খুবই ভালো ব্যবহার করে। তারা আর কোনো রকম ভাবে মোহনাকে অপমান করার চেষ্টা করে না। এভাবেই মোহনা তার দুই ননদের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।